অভিক, আমি আর এভাবে থাকতে পারছি না। কিভাবে ঋদ্ধিমা? এভাবে বলতে কি বোঝাতে চাইছো সেটা তো বলো। এই কথাগুলো বলতে বলতে অভিক ঋদ্ধিমার দিকেই তাকালো, কিন্তু ঋদ্ধিমার কাছ থেকে কোনো উত্তর পেল না অভিক। ঋদ্ধিমা কি বলতে চাইছে তা বোঝার জন্য এক দৃষ্টে ঋদ্ধিমার দিকে তাকিয়েই আছে। ঋদ্ধিমাও কিছুক্ষণ অবাক দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি সুপারস্টার অভিক বসু, তুমি লাখো মেয়ের হৃদস্পন্দন, কিন্তু আমি শুধু তোমার স্ত্রী হয়ে আর আমি থাকতে পারছি না। ঋদ্ধিমার কথা শুনে অভিক এমনভাবে আয়নার সামনে নিজের চুল ঝাঁকিয়ে নিল যেন ঋদ্ধিমার কথাগুলো কোনো প্রভাবই ওর ওপরে পড়ল না। তারপর অভিক বলে উঠল, কেন ঋদ্ধি, তোমার জন্য এইটুকু কি যথেষ্ট নয় যে তুমি এত বড় একজন সুপারস্টারের স্ত্রী? ঋদ্ধিমা অগ্নিদৃষ্টিতে অভিকের দিকে তাকায়, তারপর চিৎকার করে বলে, না, শুধু স্ত্রী হয়ে থাকতে আমার ভালো লাগে না। তুমি যাই বলো না কেন, আজ আমার পরিচয় শুধু একজন স্ত্রী, মিসেস অভিক বসু, আর কিছুই নয়। ঋদ্ধিমার কথা শুনে অভিক হেসে উঠল, যেন ঋদ্ধিমার কথাগুলো ওকে ভীষণ আনন্দ দিচ্ছে। হাসতে হাসতে অভিক বলে, মিসেস বসু হওয়া যে কত বড় ব্যাপার সেটা কি আপনি জানেন মিসেস বসু? ঋদ্ধিমা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি শুধু মিসেস বসু নই অভিক, আমার নিজেরও একটা নাম আছে। তুমি তো বোধহয় নিজে সুপারস্টার হওয়ার নেশায় আমার নামটাও ভুলে গেছো, যে নামটা একসময় তোমার খুব প্রিয় ছিল। অভিক কাঁধ ঝাঁকিয়ে বলল, জানো ঋদ্ধি, আমার মনে হয় আজকাল তুমি আমার সাফল্যে আর খ্যাতিকে হিংসে করতে শুরু করেছ। নইলে একসময় তুমিই তো বলেছিলে যে আমার স্ত্রী হওয়া তোমার কাছে সৌভাগ্যের বিষয়, কিন্তু এখন তুমি বদলে গেছো ঋদ্ধি, কারণ তুমি আমাকে হিংসে করো আর বিনা কারণে যখন তখন ঝগড়া আর অশান্তি করে থাকো। এ কথা শুনে ঋদ্ধিমার সারা শরীর রাগে জ্বলে ওঠে। ও প্রায় ফুঁসতে ফুঁসতে বলল, আমি তোমার সাফল্যকে হিংসা করি? হ্যাঁ, আমার তো আর কোনো কাজই নেই, সময় কাটানোর জন্য কিছু একটা তো দরকার, তাই না অভিক? ঋদ্ধিমার একটু কাছে এসে ঋদ্ধিমাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, সেই জন্যই তো আমি বলেছিলাম জান, একটা বাচ্চা আসতে দাও, তোমারও মন ভালো থাকবে। আর কিন্তু অভিক ওর কথা শেষ করার আগেই ঋদ্ধিমা রাগে অভিককে জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি বাচ্চা সামলাবো, বাড়িতে বসে বসে তোমার অপেক্ষা করব, আর নিজের স্বপ্নগুলো সব ভুলে যাব। ভুলে যেও না অভিক বসু, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তার পেছনে আমারই অবদান আছে। ভুলে যেও না, আমার জন্যই আমার বাবা তোমাকে তার ছবিতে নায়কের প্রধান চরিত্রের সুযোগ দিয়েছিলেন, আর সেই ছবিটা হিট হওয়ার পরই তোমার কাছে একের পর এক ছবির অফার আসতে শুরু করে। আজ সেই জায়গায় পৌঁছে তুমি আমাকে অহংকার দেখাচ্ছ? এটাও ভুলে যেও না, তুমি মুম্বাইয়ে একেবারে খালি হাতে এসেছিলে, তোমার কাছে একটাও টাকা ছিল না, বলতে গেলে তুমি প্রায় ভিখারি ছিল। কিন্তু ঋদ্ধিমা ওর কথা শেষ করার আগেই অভিকের হাতের এক জোরালো চড় এসে পড়ল ওর গালে। বিস্ময়ে ও অভিকের দিকে তাকিয়ে রইল। ঋদ্ধিমা যেন বিশ্বাসই করতে পারছিল না যে অভিক সত্যিই ওর গায়ে হাত তুলেছে। ঋদ্ধিমার কিছু বলার আগেই অভিক চোয়াল শক্ত করে চিৎকার করে উঠল, গেট আউট! তারপর ঋদ্ধিমার দিকে আর একবারও না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শুটিংয়ের উদ্দেশ্যে মানালিতে। অভিক বেরিয়ে যাওয়ার পর ঋদ্ধিমা রাগে অপমানে কাঁপতে থাকে। কিছুতেই ওর মন মেনে নিতে পারে না অভিক এই ধরনের আচরণ করতে পারে। এক মুহূর্ত আর দেরি করে না ঋদ্ধিমা, অভিকের উদ্দেশ্যে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়। সপ্তাহ দুয়েক পর অভিক ফিরে এলে দেখে সেন্টার টেবিলের ওপর ঋদ্ধিমার লেখা চিঠি। অভিক কাপা হাতে অশ্রুসজল চোখে ঋদ্ধিমার সেই চিঠিটা তুলে নিল। অভিক, তোমাকে আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্কে যদি একজনও সেই সম্পর্কের মর্যাদা ভুলে যায়, তাহলে সেই সম্পর্ক সেখানেই শেষ করে দেওয়াই উচিত। আমি চলে যাচ্ছি, কারণ আমার পরিচয় ছিল ঋদ্ধিমা চ্যাটার্জি। আমি চেয়েছিলাম সেই পরিচয়টা ঋদ্ধিমা চ্যাটার্জি বসু হোক, শুধু মিসেস বসু নয়। আমি তোমার থেকে আলাদা হতে চাই, তবে আমি ডিভোর্সের মামলা করব না, কারণ আমি জানি বাইরের পৃথিবীতে এটা নিয়ে অনেক কথা হবে। মিডিয়ার লোকেরা মন গড়া গল্প বানানোর সুযোগ পাবে, আর তাতে তোমার বদনাম হবে, যা একজন সুপারস্টারের জন্য মোটেও ভালো হবে না। বিদায়।
আমি আর কোনোদিন ফিরে আসবো না, ভালো থেকো। অভিক হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে পড়ল, কিন্তু সেই হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা একমাত্র ওই বুঝতে পারছিল। অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, আর একের পর এক মদ গলায় ঢালতে ঢালতে ওর পা কাঁপছিল। কিন্তু এই অসহ্য যন্ত্রণা ভুলে থাকার জন্য ওর হাতে একটাই সাহারা ছিল, সেটা ছিল মদ। অভিক টেবিলের ওপর রাখা ঋদ্ধিমার ছবিটা হাতে তুলে নিয়ে বলে উঠল, শান্তি পেয়েছো তো ঋদ্ধি? আমাকে এভাবে ধ্বংস করে এখন নিশ্চয়ই খুব খুশি? হ্যাঁ হ্যাঁ, আমিও খুব খুশি। দেখো না, আমার এই আনন্দ যেন আর সামলাতেই পারছি না। অভিক টেবিল থেকে মদের বোতলটা তুলতে গেল, কিন্তু সেটা হাত ফসকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ভাঙা কাঁচের ওপর পা পড়তেই অভিকের পা থেকে রক্ত ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে, কিন্তু সেদিকে তাকানোর মতো অবসরই বা ওর কোথায় ছিল। অভিক ঋদ্ধিমার ছবিটার দিকে তাকে নিজের ঠোঁটে আঙুল রেখে ফিসফিস করে বলল, কাউকে বলো না ঋদ্ধি, আজ তোমাকে এমন একটা কথা বলতে যাচ্ছি যা আর কাউকে কখনো বলিনি। তুমি জানো না এই সিনেমার দুনিয়া, আলো ঝলমলে জগৎটা কতটা নিষ্ঠুর। সেই কারণেই তোমার বাবা কোনোদিন তোমাকে এই দুনিয়া আসতে দেননি। আমিও চাইনি তুমি চাকচিক্যের মোহে হারিয়ে যাও। তারপর যখন ফিরে আসতে চাইবে তখন আর ফেরার পথ পাবে না। আমি তোমাকে হারাতে চাই না ঋদ্ধি। তুমি জানো না এই কাদার মতো দুনিয়ায় একবার পা দিলে আর কেউ ফিরে আসতে পারে না। সেই কারণেই এতদিন আমি সব পরিচালকদের তোমাকে সুযোগ দিতে বারণ করে এসেছি, আর আমি একজন সুপারস্টার হওয়ায় তারা বাধ্য হয়ে আমার কথা মেনে নিয়েছে। কিন্তু ওই শালা সিদ্ধার্থ গোয়েল তোমাকে সব বলে দিয়েছে। শালা হারামজাদা, কে জানে কত মেয়ের জীবন নিয়ে সে খেলেছে, আর এখন তার নজর তোমার উপরে পড়েছে। প্লিজ ঋদ্ধি, আমার থেকে দূরে থাকো, আমি সেটা সহ্য করে নেব, কিন্তু সিদ্ধার্থ গোয়েলের কাছে যেও না, কখনো না। এতটুকু বলে অভিক হাঁপাতে শুরু করে, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। অভিক মাটিতে শুয়ে শুয়ে ঋদ্ধিমা ছবিতে চুমু খেলো আর বিড়বিড় করে বলতে লাগলো, জানো ঋদ্ধি, যখন ওই সাজানো গোছানো অভিনয়ের দুনিয়া থেকে আমার মন হাঁপিয়ে উঠত, আমি ছুটে বাড়ি চলে আসতাম, আর তোমার কাছে এসেই যে কতটা সুখ, কতটা শান্তি পেতাম তা ভাষায় বোঝাতে পারবো না। আমার সবসময় মনে হতো অন্তত একজন তো আছে যে আমার এই গ্ল্যামারের জন্য নয়, বরং আমাকে, এই অভিক বসুকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমার মনে হতো একজন তো আছে যে সত্যিই আমাকে ভালোবাসে, সেই অভিক বসুকে, যে একদিন একেবারে খালি হাতে এই মুম্বাই শহরে এসেছিল। অভিক ঋদ্ধিমার ছবিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, চলে গেছো তুমি? চলে গেছো কেন? এখনও তো অনেকটা পথ একসঙ্গে চলা বাকি ছিল। কিছুক্ষণ পর অভিক ঘুমের কোলে ঢলে পড়ল, কিন্তু ওর চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু স্পষ্ট জানিয়ে দিচ্ছিল ঋদ্ধিমাকে ছাড়া ওর জীবন সম্পূর্ণ অসম্পূর্ণ। ঋদ্ধিমা নিজের বাড়িতে মোবাইল ফোনটা হাতে নিয়ে চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। ঋদ্ধিমা ভীষণভাবে ভেঙে পড়েছিল যখন জানতে পারল যে যেদিনও অভিকের উদ্দেশ্যে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে এসেছিল, সেদিনের পর থেকে অভিক আর একদিনও শুটিংয়ে যায়নি। অভিক তার সব শুটিং ও অন্যান্য কর্মসূচি বাতিল করে দিয়েছিল, আর সারাদিন বাড়িতেই পড়ে থাকে। অভিকের বিশ্বস্ত কাজের ছেলে রঘু ছাড়া আর কাউকেই অভিক ঢুকতে দিত না। রঘুই ফোন করে ঋদ্ধিমাকে জানিয়েছিল, বৌদি, দাদাবাবু সব শুটিং বাতিল করে দিয়েছেন। দিনরাত মদের নেশায় ডুবে থেকে কী সব যেন বিড়বিড় করে বলেন। দাদাবাবু খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন, এখন সারাক্ষণ নিজের ঘরেই থাকেন, বাইরে বের হন না, এমনকি আমাকেও তার শোবার ঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন। এসব কথা শুনে ঋদ্ধিমার খুব ইচ্ছে হচ্ছিল আবার ফিরে যেতে, কিন্তু পরক্ষণেই ওর মস্তিষ্ক ওকে সতর্ক করে দিল, তুই তো জানিস ঋদ্ধিমা, অভিক কত বড় নাটকে, এসবও ওর সাজানো নাটকও হতে পারে। যদি সত্যিই তোকে এতটা মিস করতো তাহলে কি তোকে একটা ফোন করতে পারতো না, কিংবা এখানে একবার আসতে পারতো না? ওর কথা ভেবে আর সময় নষ্ট করিস না, নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা কর। কিন্তু কয়েকদিন আগের ঘটনাটা মনে পড়তে ঋদ্ধিমা কেঁপে উঠল আবার। এখানে আসার সময়ও প্রচণ্ড রাগে ফুঁসছিল। জীবনে নিজের যোগ্যতায় কিছু করে দেখানোর জেদ ওর মাথায় চেপে বসেছিল, তাই এসেই
ও সিদ্ধার্থ গোয়েলের সঙ্গে যোগাযোগ করেছিল। পরের দিনই সিদ্ধার্থ ওর বাড়িতে চলে এসেছিলেন আর নিজের নতুন ছবির জন্য ঋদ্ধিমাকে চুক্তিবদ্ধ করে নিয়েছিলেন। ঋদ্ধিমা এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছিল না, কারণ ওর বাবা কোনো কাজে মুম্বাইয়ের বাইরে গিয়েছিলেন। বাবা ফিরে এলে বাবার পরামর্শ নিয়ে সব কিছু করতে চেয়েছিল, কিন্তু সিদ্ধার্থের বক্তব্য ছিল স্যারের ফিরতে এখনও অনেক দেরি আছে। এদিকে তার ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে কৌশিক মালহোত্রা নায়কের ভূমিকা অভিনয় করছেন। ঋদ্ধিমা সিদ্ধার্থের সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পেরেছিল সিদ্ধার্থের চোখে যেন এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন। হঠাৎই সে ঋদ্ধিমার হাত ধরে নিজের দিকে টেনে এনে বলেছিল, ঋদ্ধিমা, সিদ্ধার্থ গোয়েল তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে অভিক বসুর ধ্বংসের শুরু হবে। শুধু তুমি আমার সঙ্গে থেকো, আমি তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেব যেখানে গোটা দুনিয়া তোমাকে স্যালুট করবে। তুমি আমাকে যতটুকু দেবে আমি তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেবো। ঋদ্ধিমা তাড়াতাড়ি নিজের হাত ছাড়িয়ে নিয়েছিল সিদ্ধার্থের হাত থেকে এবং কয়েকদিন সময় চেয়েছিল। ঋদ্ধিমা বুঝে গিয়েছিল সিদ্ধার্থ আসলে কি চাইছে, আর অভিককে ধ্বংস করার কথাও স্বপ্নেও ভাবতে পারে না। ঋদ্ধিমা টেবিলের ওপর রাখা অভিকের ছবিটার দিকে তাকায়, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঠিকই বলেছিলে অভিক, সিদ্ধার্থ গোয়েলের মতো মানুষদের শুধু শরীরেরই খিদে। আমিও জীবনে এগিয়ে যেতে চাই, কিন্তু তোমাকে ধ্বংস করে নয়। আমি তো শুধু তোমার পাশে পাশে হাঁটতে চেয়েছিলাম। ঋদ্ধিমা ওদের বিয়ের অ্যালবাম বের করে একের পর এক ছবি দেখতে লাগলো। ও আর অভিক দুজনেই কত সুখী লাগছিল। ওদের পৃথিবীটা যেন শুধুই আনন্দে ভরা ছিল। ও তো নিজের সমস্ত সুখ অভিকের মধ্যেই খুঁজে পেত। তাহলে আজ হঠাৎ কেন বাইরের এই পৃথিবীটাই ওর এত ভালো লাগতে শুরু করলো? তবে কি ও জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? ঠিক তখনই গাড়ির হর্নের শব্দ শুনে ঋদ্ধিমা তাড়াতাড়ি চোখের জল মুছে বাইরে বেরিয়ে এলো। বাবা বাড়ির ভেতরে ঢুকছিলেন। বাবার সামনে নিজেকে একেবারেই দুঃখী দেখাতে চাইছিল না। শেখরবাবু ঘরে ঢুকে মেয়েকে জড়িয়ে ধরলেন। স্নেহভরা কণ্ঠে বললেন, কেমন আছিস আমার মা? সব ঠিক আছে তো? অভিক কোথায়? ঋদ্ধিমা জোর করে হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ বলল, কিন্তু অভিকের নাম শুনতেই ওর চোখ আবার জলে ভরে ওঠে। সেই অশ্রু শেখরবাবুর চোখ এড়ালো না। তিনি উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, তোর চোখে জল কেন? ঋদ্ধিমা তাড়াতাড়ি দু হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে বলল, তোমাকে খুব মিস করছিলাম বাবা। শেখরবাবু হেসে বললেন, আমিও তো তোকে খুব মিস করেছি মা। অভিককে বিয়ে করার পর তো তুই তো আমাকে ভুলেই গিয়েছিস। ঋদ্ধিমা মাথা নেড়ে বলল, না বাবা, তা নয়। তুমিও তো সবসময় কাজ নিয়ে খুব ব্যস্ত থাকো। তবে এবার আমি কয়েকদিন তোমার কাছেই থাকবো। মেয়ের কথা শুনে শেখরবাবু হেসে নিজের ঘরের দিকে যেতে যেতে বললেন, আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা একসঙ্গে দুপুরের খাবার খাবো। শশাঙ্কবাবু খুব খুশি মনে খাচ্ছিলেন, কিন্তু ওনার চোখ এড়ালো না যে ঋদ্ধিমা শুধু চামচ দিয়ে প্লেটের খাবারগুলো নাড়াচাড়া করছে, অথচ একটাও খাবারের টুকরো মুখে তোলেনি। হঠাৎ শেখরবাবুর ডাকে ঋদ্ধিমার চেতনা ফিরল। কি হয়েছে ঋদ্ধিমা? কিছু কি হয়েছে? অভিকের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে নাকি? ঋদ্ধিমা তাড়াতাড়ি বলে ওঠে, না বাবা, তেমন কিছুই হয়নি। শেখরবাবু মৃদু হেসে মাথা নাড়লেন আর খাওয়ায় মন দিলেন। এটাই ছিল ওনার স্বভাব। কোনো বিষয় নিয়ে তিনি কখনোই অকারণে কৌতূহল প্রকাশ করেন না। ঋদ্ধিমা নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, আজ তোমার পছন্দের সব রান্নাই করিয়েছি বাবা, কেমন লাগছে? শেখরবাবু হেসে বললেন, খুবই সুস্বাদু হয়েছে, খেতে সত্যিই দারুণ লাগলো। কিন্তু মা, এগুলো আমার পছন্দের খাবার নয়, অভিকের পছন্দের। এ থেকেই বোঝা যায় এখানে এসো তুমি এক মুহূর্তের জন্য অভিককে ভুলতে পারোনি। এখন তোমার মন শুধু ওর জন্যই চিন্তা করছে। ঋদ্ধিমা চমকে টেবিলের দিকে তাকালো। তখনই ও নিজের ভুলটা বুঝতে পারে। শুক্তো, পোস্ত দিয়ে ফুলকপি, বাটার চিকেন, বাসমতি চালের সাদা ভাত, রায়তা, সবই তো অভিকের প্রিয় খাবার, বাবার নয়। বাবা বলছে তুই তো কিছুই খেলি না মা। ঋদ্ধিমা তাড়াতাড়ি বলে, একটু আগে কিছু স্ন্যাক্স খেয়েছি বাবা, তাই এখন আর খেতে ইচ্ছা করছে না। শেখরবাবু খাওয়া শেষ হলে উঠে দাঁড়িয়ে বললেন, মা, তোর কাজ হয়ে গেলে একবার আমার ঘরে আসিস, তোকে একটা জিনিস দিতে হবে।
ঋদ্ধিমা ধুকপুক করার হৃদয় নিয়ে বাবার ঘরের দিকে গেল। কি এমন জিনিস বাবা তাকে দিতে চায় তার কিছুই বুঝতে পারছিল না। ঘরে ঢুকেই দেখে বাবা মন দিয়ে কিছু কাগজপত্র পড়ছে। ঋদ্ধিমার পায়ের শব্দে তিনি মুখ তুলে তাকালেন। মৃদু হেসে বললেন, ঋদ্ধিমা, এই নাও তোমার স্বপ্ন। ঋদ্ধিমার চোখে প্রশ্ন দেখে শেখরবাবু কাগজগুলো ঋদ্ধিমার হাতে তুলে দিয়ে বললেন, ঋদ্ধিমা প্রোডাকশন হাউস, তোমার নিজের প্রোডাকশন হাউস। এই কাজ নিয়েই আজকাল অভি খুব ব্যস্ত ছিল। সে তোমার নামে এই প্রোডাকশন হাউস খুলেছে। সেই সংক্রান্ত আইনি কাজের জন্য আমাকে দিল্লিতে যেতে হয়েছিল। অভিক দিল্লিতে যে সম্পত্তিটা কিনেছিল সেটা বিক্রি করে দিয়েছে, আর সেই টাকায় এখানে মুম্বাইয়ে তোর জন্য এই প্রোডাকশন হাউস তৈরি করেছে। এর সমস্ত দায়িত্ব এখন থেকে তোকে সামলাতে হবে, আর এর একমাত্র আইনগত মালিকও হবে তুমি, মা, অন্য কেউ নয়। ঋদ্ধিমার চোখ বিস্ময় বড় হয়ে গেল। তোতলাতে তোতলাতে ও জিজ্ঞাসা করলো, অভিক এসব করেছে? শেখরবাবু মাথা নেড়ে বলল, তুই তো জানিস আমি কখনোই চাইনি তুই বলিউডে কাজ করিস। অভিকেরও মনে হয় এই ফিল্মি জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু অভিক এটাও বুঝতো সারাদিন খালি বাড়িতে বসে থাকতে থাকতে তুই বিরক্ত হয়ে পড়েছিস। ছোটবেলা থেকেই এসব বিষয়ে তোর আগ্রহ ছিল, তাই অভিক এমন ব্যবস্থা করেছে যাতে তোকে কারো অধীনে কাজ করতে না হয়, আর কেউ তোর সুযোগও নিতে না পারে। আর হ্যাঁ, অভিক আমাকে এটাও বলেছিল যে হয়তো ওর দেওয়া এই উপহার তুই সহজে গ্রহণ করতে চাইবি না, তাই ও বলেছে তোকে কয়েক বছরের সময় দিচ্ছে। যখন তুই প্রতিষ্ঠিত হয়ে যাবি তখন চাইলে অভিকের এই ঋণ শোধ করে দিতে পারবি। ঋদ্ধিমা বিস্মিত চোখে কাগজগুলো দেখছিল আর বাবার কথা শুনছিল। গত কয়েকদিন ধরে ওর মনে হচ্ছিল অভিক যেন ওর কাছ থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু ও সেই বিষয়টা সম্পূর্ণ ভুল অর্থই বের করেছিল। ওর মনে ভয়ও বাসা বেঁধেছিল যে অভিক হয়তো ওকে নিয়ে বিরক্ত হয়ে গেছে এবং অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, কারণ অভিক প্রায়ই কোনো কারণ ছাড়াই বাইরে চলে যেত আর ঋদ্ধিমা জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত। এখন ঋদ্ধিমা বুঝতে পারল অভিক আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। অভিকের কথা মনে পড়তে ওর চোখে জল চলে আসে। ও শুনতে পেল বাবা বলছে, আমার মনে হয় এবার তোর নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত ঋদ্ধিমা। ঋদ্ধিমা বুঝে গেল বাবা সব কিছুই জানে, হয়তো অভিক বলেছে কিংবা রঘু, কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় ওর ছিল না। ঋদ্ধিমা কাগজগুলো টেবিলের উপর রেখে বলল, বাবা, আমি বাড়ি যাচ্ছি, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। ঋদ্ধিমা যখন অভিকের ঘরে ঢুকলো তখন দেখলো পুরো ঘর এলোমেলো হয়ে রয়েছে। ঘরে সব জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অভিক মেঝেতে পড়ে আছে। অভিকের হাতে একটা ছবি, যেটা ও বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছে। হঠাৎই ঋদ্ধিমার চোখ অভিকের পায়ের দিকে গেল আর ও প্রায় চিৎকার করে উঠল। অভিকের পায়ে ভীষণভাবে ক্ষত হয়ে আছে আর সেখান থেকে এখনও রক্ত ঝরছে। ঋদ্ধিমা প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে রঘুকে চিৎকার করে ডাকে এবং তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলল। রঘু আর ঋদ্ধিমা মিলে অভিকের ক্ষতটা ভালো করে পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিল। তারপর দুজনে মিলে কোনোভাবে কাঁধে ভর দিয়ে বিছানায় শুয়ে দেয় অভিককে। ঠিক তখনই অভিক চোখ মেলে তাকায়। রঘুকে দেখে বলে উঠল, রঘু, তোর বৌদি আমাকে ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না। আমার ওপর রাগ করে সে আমার জীবন থেকেই চলে গেছে রে। ঋদ্ধিমা রঘুকে ইশারায় গরম দুধ আর ব্যথার ওষুধ নিয়ে আসতে বলল। রঘু চলে যাওয়ার পর ঋদ্ধিমা অভিকের পাশে বসে বলে, তোমার এই নাটক আর কবে শেষ হবে অভিক? এইভাবে কেউ নিজেকে এতটা আঘাত করে নাকি? তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? অভিক এক দৃষ্টে কিছুক্ষণ ঋদ্ধিমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ দুহাত জোর করে বলল, সরি ঋদ্ধি, আমি তোমার ওপর হাত তুলেছিলাম। তুমি আমাকে ছেড়ে যেও না ঋদ্ধি, তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। ঋদ্ধিমাও কান্না ভেজা গলায় বলে উঠল, আমিও তো না ভেবে চিন্তেই তোমাকে কত কী বলে ফেলেছি অভিক। আমার কথাগুলোর জন্য আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। জীবনে প্রথমবার এমন ভুল করেছে, আমাকে ক্ষমা করবে তো? অভিক উঠে বসার চেষ্টা করতে করতে বলল, আগে কথা দাও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। ঋদ্ধিমা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় অভিক দু হাত বাড়িয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার আমি তোমাকে
এইভাবেই ধরে রাখবো 24 ঘন্টা। আমি শুটিংও ছেড়ে দিয়েছি, আর কোথাও যাব না, না হলে তুমি আবার চলে যাবে। এই কথা শুনে ঋদ্ধিমা হেসে বলল, একেবারে নাটকে একটা। আচ্ছা, তুমি যদি আমাকে নাই ছাড়ো তাহলে তোমাকে খেতে দেবো কী করে বলো তো? আজ কিন্তু তোমার পছন্দের সব খাবার বানিয়েছে। অভিক একটু ভেবে ঋদ্ধিমার ওপর থেকে নিজের আঁকড়ে ধরা হাত আলগা করে দিয়ে বলল, হ্যাঁ, খুব জোরে খিদেও পেয়েছে জান। আর তুমি চলে যাওয়ার পর রঘু এমন বাজে রান্না করে যে খেতেই ইচ্ছে করে না। এই কথা শুনে ঋদ্ধিমা হেসে ফেলল। কিছুক্ষণ পর অভিক ঋদ্ধিমার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর ঋদ্ধিমা আলতো করে অভিকের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ও বুঝে গিয়েছিল ওরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না। অভিক আর ঋদ্ধিমা একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া ওদের অস্তিত্বই যেন অসম্পূর্ণ। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী একটি গল্পের সাথে।